প্রেসিডেন্ট ট্রাম্প এখন এমন মাইনকা চিপায় পড়ছে যে থেকে বেরার আর কোনো পথ সে পাইতেছে না। ওদিকে ট্রাম্প বলতেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, ওদিকে গোপনে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং ট্রাম্প বলতেছে আমি জার্মানি থেকে আমার সৈন্য সরিয়ে নিব। জার্মানিতে ট্রাম্পের কয়েক হাজার সেনা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে জার্মানিতে কিছু সেনা রাখছে, সাউথ কোরিয়াতে রাখছে। কারণ এর মধ্যে জার্মানির চ্যান্সেলর বলেছিল যে ইরান ক্রমে ক্রমে শক্তিশালী হয়ে উঠতেছে এবং ইরান সমস্ত বিশ্বের অন্যতম একটি পরাশক্তি। এটা বলার কারণে এখন জার্মানির প্রতি বিরক্ত হয়ে বলতেছে আমি জার্মান থেকে সৈন্য সরিয়ে নিব, ইতালি থেকে সৈন্য সরিয়ে নিব এবং স্পেন তো একটি চরম বেয়াদব রাষ্ট্র, স্পেন থেকেও আমি সৈন্য সরিয়ে নিব। কিন্তু এ সৈন্য সরিয়ে নিলে আসলে কি হবে? স্পেনে আছে সামান্য কয়েক হাজার, ইতালিতে আছে আরো কিছু বেশি, বাট জার্মানিতে প্রচুর আছে। এদের সবাইকে তিনি সরিয়ে নিবেন। কিন্তু ইউরোপ বলতেছে যে সরিয়ে নেন, আমাদের কোনো সমস্যা নাই। আসলে ইউরোপ আর আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না, তারা নিজেরাই সবকিছু প্রডিউস করতে চায় এবং নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে চায়। এখন আসি যে কেন ট্রাম্প বলতেছে যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে কিন্তু গোপনে গোপনে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কারণ হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইচ্ছা করলে যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু এই যুদ্ধ শুরুর যদি 60 দিনের মধ্যে শেষ না হয় তাহলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমতি নিতে হয়, হাউস অফ সিনেটের। আজকে সেই 60 দিন শেষ, বাকি 3 দিন বন্ধ, শনি রবি এবং সোমবারে ব্যাংক হলিডে মে দিবস উপলক্ষে। মঙ্গলবারে হয়তোবা ভোটাভুটি হবে এবং এই ভোটাভুটিতে যদি ট্রাম্প হেরে যায় তাহলে ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ 60 দিন যুদ্ধ চলার পরে কংগ্রেসের অনুমতি নিতে হয়। এখন ট্রাম্প বলতেছে যুদ্ধ শেষ, কারণ ট্রাম্প জানে যে তার এই কংগ্রেসে জয় লাভ করার সম্ভাবনা খুবই কম, কারণ তার খোদ তার দলেরই অনেক সিনেটর ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিবে, ট্রাম্প জেনে গিয়েছে। এই কারণে ট্রাম্প বলতেছে যে যুদ্ধ শেষ। 1 সপ্তাহ পরে বা 1.5 সপ্তাহ পরে যখন ট্রাম্প আবার আক্রমণ করবে তখন ট্রাম্প বলবে যে এই যুদ্ধ নতুন করে শুরু করেছি, কাজেই আরো 60 দিন ওয়েট করতে হবে। ট্রাম্প বলবে এই যুদ্ধ কিন্তু ওই যুদ্ধ না, ওই যুদ্ধ শেষ, এইটা নতুন যুদ্ধ। এই কারণে ট্রাম্প বলতেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ কিন্তু গোপনে গোপনে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ওদিকে গতকালকে ট্রাম্প ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম, এই সেন্টকমের সঙ্গে একটি জরুরি মিটিং করেছে এবং সেই মিটিং এ এই সেন্টকম ট্রাম্পকে বলেছে যে কিভাবে আসলে ইরানে যুদ্ধ পরিচালনা করা যায় এবং ট্রাম্পকে ব্রিফ করেছেন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সেখানে একটা চূড়ান্ত হামলা, যেই হামলাটা আসলে ইরানকে নমনীয় করে জোর করে আলোচনায় বসায়, সেই ধরনের হামলা। ব্র্যাড কুপার ট্রাম্পকে আইডিয়া দিয়েছেন, 1 নম্বর হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ মানে হরমুজ প্রণালীর একটা সাইড ওপেন করে এটা দিয়ে জাহাজ চলাচল করা এবং ইরানে স্থল হামলা করা। দ্বিতীয়ত হচ্ছে খুব ছোটি কবিয়ান চালিয়ে খার্গ আইল্যান্ড দখল করা এবং ব্যাপকভাবে বোমা বর্ষণ করা। আর তৃতীয় হচ্ছে ইরানের যে ইউরেনিয়াম আছে, যেই 460 কেজি এনরিচড ইউরেনিয়াম আছে, এটা ঝটিকা অভিযান চালিয়ে সেটা আসলে নিয়ে ফেলা। এবং এই 3টা পরিকল্পনাই হচ্ছে সম্পূর্ণ অবাস্তব। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন গোয়েন্দা সংস্থার সদস্য বার্তা সংস্থা অ্যাক্সিওসকে বলেছে যে ইরান গোপনে গোপনে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তারা মার্কিন হামলায় যেখানে যেখানে গোলা বারুদের ক্ষয়ক্ষতি হয়েছে, অস্ত্র ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো তারা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে আবার পুনরায় তারা নতুন করে সমরে সজ্জিত হচ্ছে। আপনারা জানেন যে মূলত ইরান আসলে এখন চালায় আইআরজিসি কমান্ডাররা, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডাররা, মূলত এই গালিবাফ এবং আরাচি তারা আসলে মুখপাত্র, কিন্তু তাদের যে কোনো ডিসিশন আসে এই আইআরজিসি কমান্ডার থেকে। ওদিকে আরাচি পাকিস্তান গিয়েছেন, আরাচি ওমান গিয়েছেন, তারপর আরাচি রাশিয়াতে গিয়েছেন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে যে আমরা ইরানকে পরিপূর্ণভাবে সমর্থন করি। কাজেই ইরান আসলে কূটনৈতিকভাবে তারা প্রচুর যোগাযোগ করতেছে এবং ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা সাপোর্ট পাচ্ছে। পক্ষান্তরে আমেরিকা, ইসরায়েল দিনে দিনে একঘরে হয়ে পড়েছে। যদি আমেরিকা স্থল বাহিনী ইরানে পাঠায় তাহলে কি একটা ফেরত আসবে? আসবে না তো। এই যে খার্গ আইল্যান্ড দখল করবে, ক্যাশ আইল্যান্ড দখল করবে, কি হবে সেখানে? পারবে না। আমেরিকা, ইসরায়েল তারা শুধু উপর থেকে বোমা ফালানোতে দক্ষ, কিন্তু ফেস টু ফেস আপনারা একটা জিনিস দেখেন, লেবাননের 6 কিলোমিটার অভ্যন্তরে ইসরায়েল ঢুকে গিয়েছে
এবং সেখানে কিন্তু ইসরায়েলের প্রচুর সৈন্য মারা গেছে, প্রচুর সৈন্য মারা গেছে সেখানে। ইসরায়েল ফেস টু ফেস যুদ্ধে কিন্তু একদম কিছুই করতে পারতেছে না। আর তারা তত ভীতু কাপুরুষ আপনারা জানেনি। কাজেই যদি ইরান স্থল হামলা চালায় তাহলে কিন্তু সেটাই হবে আমেরিকার একদম শেষ। সেখানে আমেরিকার মারাত্মকভাবে পরাজয় বরণ হবে। মার্কিন যুদ্ধমন্ত্রী হ্যাকসেথ, এই লোকটাকে আমার কখনোই মানে পলিটিশিয়ানদের মতো মনে হয় না। যেন আছে না, ওই যে রাস্তার শেষরা পোলা পাইন, কি চুলগুলো উল্টে আসরা, চেহারাগুলি কিরকম, মানে এই লোকের মনে হয় যে একটা শেষরা পোলা পান, একটা পলিটিশিয়ান মতো লাগেই না। তিনি হাজির হয়েছেন কংগ্রেসে শুনানিতে। সেখানে তাকে অত্যন্ত অপমান করা হয়েছে। তাকে বলা হয়েছে আপনি যোগ্য না, আপনি অযোগ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় কাজে কোনো মিল নাই, 60 দিন হয়ে গেল যুদ্ধের, এখনো স্টেট অফ হরমুজ ক্লোজড, এখনো ইরানের সে আগে সরকারি আছে, এখনো ইরান পরাক্রমশালী হয়ে বড় বড় কথা বলতেছে, এখনো ইরানকে কোনো ক্ষতি করা যায়নি, বরঞ্চ আমেরিকার কয়েক ট্রিলিয়ন ডলার লস হয়েছে, আমেরিকার অস্ত্র গোলা বারুদ সব শেষ, যেটা পরিপূর্ণভাবে রেডি হতে আবার 2 বছর লাগবে, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি, মার্কিন ঘাঁটি একদম গুড়িয়ে দিয়েছে ইরান, এবং ইসরায়েলের প্রচুর সৈন্য মারা গেছে, ইসরায়েল ধ্বংস হয়েছে, মধ্যপ্রাচ্য ধ্বংস হয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত সব ধ্বংস হয়েছে। আমরা কি পেলাম এখানে? এবং হ্যাকসেথ তো খুব খারাপ ব্যবহার করেছে, ওরাও খারাপ ব্যবহার করেছে। যেমন একটা নারী সিনেটর বলেছে যে তোমার কি মনে হয় যে ট্রাম্প মানসিকভাবে সুস্থ? তখন হ্যাকসেথ বলে যে এই কথাটা বাইডেনকে জিজ্ঞেস করছিলা? তখন নারী বলতেছে বাইডেন তো প্রেসিডেন্ট না, তোমার ট্রাম্প প্রেসিডেন্ট। তখন সে বলতেছে না, এটা বাইডেনকে জিজ্ঞেস করতে ছিল তোমার। মানে এরকম আবার হ্যাকসেথ বলতেছে একজন সিনেটরকে সেই মনীয়। তো এইভাবে একটা বাদানুবাদ হয়েছে, কিন্তু এটা সত্য যে ডোনাল্ড ট্রাম্প শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। আজকে ট্রাম্প বলতেছে যে আমরা তো অফার দিয়েছি, কিন্তু ইরান এত মেসড আপ, ইরানের আসলে কিচ্ছু না, ইরানের মানে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী কিচ্ছু নয়, তারা আসলে কি করবে বুঝতে পারতেছে না। এই কারণে তারা আসলে আলোচনার জন্য আসলে মানে এখনো কিভাবে আলোচনা করবে এটা এখনো ঠিক করেনি। যদিও পাকিস্তানের প্রস্তাবে ইরান নাকি কয়েক দফা আবার দিয়েছে আলোচনার জন্য, কিন্তু সেই দফাগুলো কি আমরা এখনো জানতে পারতেছি না, এটা হয়তো শীঘ্রই জানা যাবে। তবে মে মাসের মাঝামাঝি সময়ে একটা সফর আছে ট্রাম্পের চীনে। তিনি সেখানে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এখন ট্রাম্পের যাতে সেই সফরটা কোনো বিঘ্ন না ঘটে, এই জন্য ট্রাম্প কিন্তু বদ্ধপরিকর, এবং ইরান যুদ্ধের কারণে এই সফর পিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবার আর ট্রাম্প এই সফর পিছাতে চান না, এবং সেই কারণে ট্রাম্প চান তড়িঘড়ি করে একটা কিছু করে তারপরে তিনি নিশ্চিত মনে চীন সফর করবেন। যদি তিনি ইরান আক্রমণ না করে তারপর চীনে যান, তাহলে হয়তো চীন তার উপর নতুন কিছু শর্ত চাপিয়ে দিতে পারে। ওদিকে সমস্ত বিশ্বে তেলের দাম ব্যারেল প্রতি $123 ছাড়িয়েছে, এবং সমস্ত বিশ্বে তেলের জন্য হাহাকার। এবং গতকালকেও 41টা জাহাজ এই হরমুজ প্রণালী পার হওয়ার সময় ইরান বাধা দিয়েছে, ফলে জাহাজগুলো আর পার হতে পারেনি, এবং হরমুজের উপর ইরানের পুরোপুরি কন্ট্রোল। এবং এই ট্রাম্প বলতেছে যে ইরানের কোন নেতৃত্বই নেই, ইরানের সব শেষ। অথচ আপনারা দেখেছেন যে গতকালকে ইরানের সুপ্রিম লিডার মুস্তফা সাইয়েদ খামেনি তিনি অডিও বার্তায় বলেছেন যে এই হরমুজের উপর আমাদের পরিপূর্ণ কন্ট্রোল থাকবে, এবং ইরান তাদের টেকনোলজি, তাদের সামরিক দক্ষতা, তাদের জ্ঞান বুদ্ধি বিবেক এবং নিউক্লিয়ার উইপন, পারমাণবিক অস্ত্র দ্বারা তারা শত্রুর মোকাবেলা করবে। এটা স্পষ্ট হুমকি। এবং আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম আল ফকর তিনি বলেছেন যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যেটা দেখলে না জানি ট্রাম্পের হার্ট অ্যাটাক হয়ে যায়। তার মানে অনেকে বলতেছে যে ইরান অলরেডি পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলেছে, এবং এই ইরান আসলে সেই ইরান না যেটা আসলে ট্রাম্প ইরাক, লিবিয়া, আফগানিস্তানকে ভুল করেছিল। এই ইরান হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন ইরান। এই যখন অবস্থা, তখন আমি মনে করি যে আমেরিকার আসলে শুধু একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, যে ইরানকে মরণ কামড় দেওয়া। কিন্তু সেই মরণ কামড় দিলে পাল্টা যেই মরণ কামড় আসবে, সেই মরণ কামড় ট্রাম্প সহ্য করতে পারবে না। কাজী এখানে ট্রাম্পের একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে ইরান থেকে চলে আসা। কিন্তু সেটা ট্রাম্প করবেন না। ট্রাম্প হয়তো আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অলরেডি রেখেছেন, যে কোনো সময় তিনি ইরানকে আক্রমণ করবেন। এটাই হচ্ছে এখনকার মতো বাস্তবতা। আমাদের এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিনুল ইসলাম লিখেছেন যে আমেরিকায় গ্যাসের দাম গ্যালন প্রতি প্রায় $5 হয়ে গিয়েছে, অথচ 28শে ফেব্রুয়ারির আগে, মানে ইরান যুদ্ধ শুরুর আগে, এই প্রতি গ্যালনের দাম ছিল $2.5 থেকে $3, এখন $5 হয়ে গিয়েছে। তাহলে বুঝেন কি পরিমাণ বেড়েছে। তো গতকালকে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছে যে এই যে যুদ্ধের ফলে গ্যাসের দাম অনেক বেড়ে গিয়েছে, তোমার মতামত কি? ট্রাম্প বলছে যে ইরান এই যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।
আমেরিকায় আক্রমণ করতে পারবে না, সুতরাং আমেরিকার নাগরিকরা বরং এতে খুশি হয়েছে। ইরান আমেরিকা আক্রমণ করবে কবে, কখন? আমি তো শুনি নাই। ট্রাম্প বলতেছে যে এই যুদ্ধের ফলে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, বা সেটা অলরেডি বানিয়ে ফেলেছে। আবার বলতেছে আমেরিকা আক্রমণ করতে পারবে না। ইরান কখনোই আমেরিকা আক্রমণ করতে চায়নি এবং এটা সম্ভব না। এবং সে বলতেছে আমেরিকার নাগরিকরা নাকি খুশি হয়েছে। অথচ আজকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক জরিপ প্রকাশ করেছে, সেখানে জিজ্ঞেস করা হয়েছে নাগরিকদের যে এই যে গ্যাসের দাম বাড়লো, তোমরা কাকে দায়ী করো? 77% মানুষ বলেছে যে আমরা ট্রাম্পকে দায়ী করব। এরপর সিএনএন বলেছে যে 2005 সালে 71% জনগণ মনে করতেছে যে প্রেসিডেন্ট বুশ গ্যাসের দাম বাড়ার জন্য দায়ী। 2012 সালে 64% মানুষ মনে করতেছিল যে প্রেসিডেন্ট ওবামা, এবং 2022 সালে 70% মানুষ মনে করতো যে প্রেসিডেন্ট বাইডেন এই গ্যাসের দাম বাড়ার জন্য দায়ী। আর এখন 77% মানুষ মনে করতেছে যে এই দুরবস্থার জন্য আসলে ট্রাম্প দায়ী। অর্থাৎ যতবারই গ্যাস বাড়ার জন্য কে দায়ী প্রশ্ন করা হয়েছে, সবাই প্রেসিডেন্টকে দায়ী করেছে। কিন্তু অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে ট্রাম্প। 77% মানুষ মনে করে এই ট্রাম্পই আসলে তাদের এই দুরবস্থার জন্য দায়ী। আপনি তো ভাবতে পারেন যে ট্রাম্পের বিপক্ষ দল ডেমোক্রেট কিংবা স্বাধীন ভোটাররা এই জরিপে অংশ নিয়েছে। মোটেই না। ট্রাম্পের দল খোদ রিপাবলিক পার্টির সমর্থকরাও এই জরিপে অংশ নিয়েছে, এবং নিজের দলের মাঝে 55% মানুষ, 55% রিপাবলিকান মনে করতেছে এই গ্যাসের দাম বাড়ার জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী। অর্থাৎ নিজ দলেও ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে। এবং সিএনএন বলতেছে যে এই যুদ্ধ যদি আর 2 সপ্তাহ চলে, তাহলে প্রায় 90% মানুষ ট্রাম্পকে দায়ী করবে। এখন তো 77%, 90%-এ পৌঁছবে। গত পরশু আমেরিকার ডিফেন্স সেক্রেটারি হ্যাকসেটকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুদ্ধে এখন পর্যন্ত কত খরচ হয়েছে। সে বলেছে $25 বিলিয়ন। এবং আজকে সিএনএন ভিডিও শটটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে কুয়েতের একটি ঘাঁটিতে যুদ্ধের আগে আমেরিকান সৈন্যরা গান গেয়ে নেচে আনন্দ করতেছে, সবকিছু চমৎকার চকচকে। কিন্তু পরের ভিডিওতে দেখা যাচ্ছে যে যুদ্ধের পর এই পুরো ক্যাম্প ধ্বংস হয়ে গিয়েছে। এবং এই রিপোর্টে যা যা বলা হয়েছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা আমেরিকার 16টি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং এর কোনোটাই আর ব্যবহার করা যাবে না। এদিকে নিউ ইয়র্ক টাইমস মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে থাকা আমেরিকার এক সৈন্যের ইন্টারভিউ প্রকাশ করেছে। সেখানে ওই সৈন্য বলেছে যে আমি এর আগে এমন কিছু কখনো দেখিনি। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ইরান ব্যবহার করেছে এবং সেগুলো খুব দ্রুত এবং লক্ষ্যভিত্তিক হামলা করতে সক্ষম। তাহলে চিন্তা করে দেখেন যে ধারণা করা হয় আমেরিকার কাছে সবচাইতে উন্নত প্রযুক্তিগত অস্ত্র আছে, সেই আমেরিকানরাই বলতেছে যে ইরান এমন অস্ত্র ব্যবহার করেছে যা আমরা জীবনে কখনো দেখি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে মার্কিন সৈন্যরা কেন ইরানের এই প্রযুক্তিকে এক্সট্রাঅর্ডিনারি বলতেছে? সিএনএন তার রিপোর্টে বলেছে যে ইরানের মূল টার্গেট ছিল $multi-million এয়ারক্রাফট, স্যাটেলাইট এবং রাডার সিস্টেম ধ্বংস করা, যা ইরান খুব সহজেই করতে পেরেছে নিজেদের ঘরোয়া প্রযুক্তির মাধ্যমে। এরপর ওই ভিডিওতে আগে কেমন ছিল রাডার সিস্টেম বা যুদ্ধের পরে কেমন, সেগুলো দেখানো হয়েছে এবং দেখে মনে হলো যে ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ইনস্টলেশনগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখন যদি আমেরিকা এই অঞ্চলে থাকতেও চায়, ওরা জানে যে ওদের প্রতিটি ঘাঁটিকে ইরান লক্ষ্যবস্তু করবে এবং ইরান যখন ইচ্ছা হামলা চালিয়ে ধ্বংস করতে পারবে। এবং নাম প্রকাশ অনিচ্ছুক এক সৌদি সরকারি কর্মকর্তা তিনি রয়টার্সকে বলেছেন যে আমেরিকার ঘাঁটিগুলো আমাদের উপর আর কোনো প্রভাব ফেলেনি। মূল কথা হচ্ছে আমেরিকার ফুটপ্রিন্ট মধ্যপ্রাচ্যে আর আছে কি না আছে এতে কিছু যায় আসে না। সৌদি আরবও বুঝে গিয়েছে যে আসলে আমেরিকা আর কিছুই করতে পারবে না। আজকে মূল যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাচি মধ্যপ্রাচ্যের 8টি দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে আমরা পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব দিয়েছি যুদ্ধ বন্ধ করার, কিন্তু আমরা আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার অধিকার কোনোভাবেই ছাড়বো না, এটা আলোচনার ঊর্ধ্বে। তার মানে ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। অর্থাৎ ইরানের মূল দাবিগুলো কিন্তু একই আছে। ট্রাম্প আজকে এখন পর্যন্ত কোনো পোস্ট করে নাই
ব্যাপারটা অনেক অস্বাভাবিক লাগতেছে। ট্রাম্প সবসময় একের পর এক পোস্ট করে, কিন্তু আজকে কোনো পোস্ট করে নাই। এবং গতকালকে যে সেন্টকমের ব্রিফিং, সেখানে কি আলোচনা হয়েছে সেটা অনুমান করেছি, বলেছি, কিন্তু আসলে সেটাও প্রকাশ করা হয় নাই। এবং সর্বশেষ এমন করেছে ট্রাম্প ইরানে হামলা করার পূর্বে। তাহলে কি আজকে রাতেই ট্রাম্প ইরানে হামলা করবে? যেহেতু একটা দীর্ঘ বন্ধ আছে, শনি রবি সোম 3 দিন টানা বন্ধ, সোমবারে ব্যাংক হলিডে মে দিবসের, তাহলে কি আজ রাতেই হামলা করবে? করতে পারে, তার পক্ষে অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় সাহস কি ট্রাম্প দেখাবে? অল্প যে কয়টা আমেরিকান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আছে সেগুলো তো তাহলে ইরান ধ্বংস করে দিবে। যাই হোক, ফ্রান্স 24 চ্যানেলটা রিপোর্ট করেছে, সেখানে বলেছে যে যুদ্ধবিরতির পর তেহরানের জীবন কিভাবে ইরানি সমাজ পরিবর্তিত হচ্ছে। এই রিপোর্টে একটা কফি শপ নিয়ে কেস স্টাডি করা হয়েছে। দেখানো হয়েছে যে সবার জীবন নাকি খুব চমৎকার এবং স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু একটা পরিবর্তন এসেছে। কি সেই পরিবর্তন? সেটা হচ্ছে যে যুদ্ধের পর ইরানের নারী সমাজের মাঝে যারা স্কার্ফ পরতে চায় না, মানে যারা ওয়েস্টার্ন কালচারের, তারা এখন দিব্যি স্কার্ফ ছাড়া চলাফেরা করতেছে। সরকার কোনো হয়রানি করতেছে না। কোনো নারী ইচ্ছা করলে ধর্মীয় পোশাক পরতেছে বা পরতেছে না, জিন্সের প্যান্ট পরতেছে, আমেরিকার সে চলতেছে, কেউ কিছু বলতেছে না, পুলিশও কিছু বলতেছে না। এক নারীকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যুদ্ধ ইরানের উপর কেমন প্রভাব ফেলেছে। এই নারী স্কার্ফ পরে নাই। তিনি বলতেছেন যে এই যুদ্ধ আমাদের সবাইকে এক করে দিয়েছে। সরকারও বুঝেছে যে যে যেভাবে ইচ্ছা করে চলুক, যার ইচ্ছা স্কার্ফ পরে ঘুরবে, যার ইচ্ছা ইসলামিক ড্রেস পরবে, যার ইচ্ছা পরবে না, সবাই আমরা এখন নিজেদের মতো করে চলতে পারতেছি। সরকার আমাদেরকে বাধা দিচ্ছে না, আমরা সবাই এক হয়ে গিয়েছি, আমরা হয়েছি ইউনাইটেড ইরান, ঐক্যবদ্ধ ইরান আমরা। এবং আমাদের মাঝে বিভিন্ন মতভেদ থাকলেও দেশের প্রশ্নে আমরা হচ্ছি এক। ভাবা যায় এত ক্ষয়ক্ষতির পর ওরা স্বাভাবিকভাবে জীবনকে চালিয়ে নিচ্ছে। ইরানিদের সহনশীলতা মানে সহ্য ক্ষমতা অনেক বেশি। অথচ এই যুদ্ধ শুরু করার পর খামেনিকে শেষ করে দিয়ে ট্রাম্প বলেছিল ইরানিদের নিজেদের সরকারকে প্রতিরোধ করে উঠে দাঁড়ানো উচিত। ইরানিরা উঠে দাঁড়িয়েছে, তবে তাদের সরকারের বিরুদ্ধে নয়। ওরা উঠে দাঁড়িয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ওরা উঠে দাঁড়িয়েছে আমেরিকার বিরুদ্ধে। ঠিক যেমনটা ট্রাম্পের সবচাইতে কাছের বন্ধু টাকার কালসনের টালচ অনুষ্ঠানে সাবেক সিআইএ প্রধান বলেছেন যে আপনি যদি একটি পুরো সভ্যতা ধ্বংস করার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু গুরুতর ভুল করেছেন। কারণ ইরানিরা গর্বিত জাতি, তারা হার মানবে না, বরং তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে নতুন করে ঘুরে দাঁড়াবে। আর তিনি বলেছেন যে সময় থাকতে এই ইরান যুদ্ধ থেকে ট্রাম্পের বের হয়ে যাওয়া উচিত। জ্যাক সুলেভান, যিনি কিনা বাইডেনের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি আজ বলেছেন যে চীন সবকিছু চুপচাপ করে বসে বসে দেখছে, কিন্তু সময় হলে চীন তাইওয়ান দখলে নিয়ে নিবে। একটা কথা আছে যে তোমার শত্রু যখন ভুল করে বাধা দিও না, ভুল করতে দাও, ভুল করতে করতে যখন শত্রু দুর্বল হয়ে যাবে তখনই তুমি তোমার খেলাটা খেলে দাও। যখন আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করতে 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 দুর্বল হয়ে যাবে তখনই চীন হুট করে তাইওয়ান দখলে নিয়ে নিবে। চায়না এবং ইরান ঠিক সেই কাজটাই করতেছে, কারণ তারা জানে যে এই যুদ্ধে জড়িয়ে আমেরিকা প্রথমেই এই বড় ভুলটা করেছে এবং ইরান সুযোগ পেয়েছে এই অঞ্চলে থাকা সম্পূর্ণ মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার। এখন হরমুজ অবরোধ করে ট্রাম্প নিজেই নিজের কপালে কুড়াল মারছে এবং গ্যাসের দাম বেড়ে যখন গ্যালন প্রতি $6-7 হবে তখন 77% আমেরিকান না বরং 95% আমেরিকান ট্রাম্পকে উৎখাত করার জন্য উঠে পড়ে লাগবে এবং ইরানের সরকার উৎখাত করতে গিয়ে ট্রাম্প আসলে এখন নিজেই উৎখাত হবার পথে। মার্কিন সাম্রাজ্যবাদের পতন আসন্ন, এতে কোনো সন্দেহ নেই। সেটা ট্রাম্প যাই করুক, লেজ গুটিয়ে সরে আসুক অথবা আক্রমণ করুক, আমেরিকার পরিণতি একটাই, সেটা হচ্ছে যে মার্কিন সাম্রাজ্যবাদের পতন, মার্কিন ডলারের পতন, মার্কিন সামরিক সক্ষমতার পতন এবং মার্কিন টেকনোলজির পতন। পতন হবেই, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।